আচ্ছা, যদি কখনো এমন হয় আপনি বুঝতে পারেন টিভি কিংবা মিডিয়ার মাধ্যমে আপনার জীবনটাকে পরিচালনা করা হচ্ছে, কখনো কি ভেবে দেখেছেন তাহলে সেদিন আপনি কি করবেন? আর সেদিন কিভাবে বা আপনি সেখান থেকে বের হয়ে আসবেন? এমনই এক কাহিনী নিয়ে আমার আজকের এই গল্পটা, যেটা দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন এটাও কি সম্ভব। বলছিলাম 1988 সালে মুক্তিপ্রাপ্ত দ্য লিভ মুভিটার কথা। এই মুভিটা অনেক আগে নির্মিত হলেও বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে এটা একদমই মিলে যায়। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাওয়া যাক। তবে মুভি শেষে আপনাদের মাঝে এমন কিছু জিনিস তুলে ধরবো যা মুভিটির সঙ্গে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা একে অপরের সাথে জড়িত। গল্পের শুরুতেই এই গল্পের মেন ক্যারেক্টার জন রডি ফাইবারকে দেখানো হয়, যার কাছে এখন চাকরি কিংবা বাড়ি কোনোটাই ছিল না। তাই সে লস অ্যাঞ্জেলেসের নাডা শহরে একটা কাজ খোঁজার জন্য এসেছে। সে একটা সরকারি অফিসে চলে যায়। সেখানে গিয়ে রেডি ফাইবার দেখে তার মতো এখানে একটা চাকরি পাওয়ার জন্য অনেকেই এসেছে। এরপর সে কোনো দিকে না তাকিয়ে একজন সরকারি অফিসারের কাছে চলে যায়। আপনারা তো জানেন, অভিজ্ঞতা না থাকলে এই জামানায় চাকরি পাওয়া খুবই দুষ্কর। তাই সে এই সরকারি অফিসারের কাছে গিয়ে তার পূর্বের এক্সপিরিয়েন্সের কথা বলে। সে বলে তার এর আগে 10 বছর চাকরি করার অভিজ্ঞতা আছে। এ কথা শোনার পরে অফিসার তাকে বলে, দুঃখিত, এখানে তোমার জন্য কোনো জব নেই। অফিসারের মুখে এমন কথা শুনে বেচারা রেডি ফাইবার অফিসারকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে আসে। রাস্তায় বের হয়ে রেডি ফাইবার কিছু লোককে খুব মনোযোগ দিয়ে একজনের কথা শুনতে দেখে। আসলে এই লোকটা ছিল চার্চের একজন ফাদার। তিনি সবাইকে একটি সম্প্রদায়ের কথা বলছে। তিনি বলেন, এই সম্প্রদায় আমাদের সমাজে প্রভাবশালীদের রাজনীতিবিদদের দাস বানিয়ে রেখেছে আর তাদেরকে জিহ্বা দিয়ে নিয়ন্ত্রণ করছে। তিনি আরও বলেন, তোমরা সবাই এবার জেগে ওঠো। আর কতদিন এই সমাজে মানুষের দাস হয়ে বেঁচে থাকবে? তখন তাকে ধরার জন্য সেখানে পুলিশ চলে আসে। রেডি ফাইবার এই সব কিছু দেখে এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রেডি ফাইবার কিছু দূরে গিয়ে দেখে একটা ছেলে সামনে থাকা এক দোকানের টিভি স্ক্রিনে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকে দেখলে মনে হচ্ছে কেউ হয়তো তাকে হিপনোটাইজ করেছে। সে যেন আর এই দুনিয়াতেই নেই। যাই হোক, রেডি ফাইবার কোনো একটা চাকরি বাকরি না পেয়ে একটা কনস্ট্রাকশনের সাইডে গিয়ে একজন লেবার হিসেবে কাজ শুরু করে। আর এখানে রেডি ফাইবারের সঙ্গে একজন লোকের সঙ্গে পরিচয় হয় যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক। আসলে রেডি ফাইবার তো একটা কাজ খুঁজে পেয়েছিল, কিন্তু তার থাকার মতো কোনো জায়গা ছিল না। তাই সে ফ্র্যাঙ্কের কাছে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আসলে ফ্র্যাঙ্কেরও থাকার মতো কোনো বাড়ি ছিল না, তাই সে একটা কলোনিতে গিয়ে থাকতো। তো ফ্র্যাঙ্ক রেডি ফাইবারকে সঙ্গে করে নিয়ে যায়। আর সেখানে গিয়ে ফ্র্যাঙ্ক রেডি ফাইবারকে আরেকজনের লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার নাম গিলবার্টস। রেডি ফাইবার সবার সঙ্গে সেই কলোনিতে থাকতে শুরু করে। একদিন রাতের বেলা রেডি ফাইবার সহ সেই কলোনিতে আরও কিছু লোক মিলে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে তাদের টিভিটা হ্যাক হয়ে যায়। এতে সে টিভি স্ক্রিনে একজন লোক চলে আসে। লোকটা সবাইকে এমন এমন কথা বলতে শুরু করে যেটা শুনে সেখানে থাকা সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, বিশেষ করে তাদের সঙ্গে থাকা বৃদ্ধ লোকটার। আসলে আমরা ছোটবেলা থেকে যে জিনিসগুলো মেনে আসছি কিংবা করে এসছি, এই টিভি স্ক্রিনে থাকা ওই লোকটা এই সব কিছুর বিপক্ষে কথা বলছিল, যার জন্য সেখানে থাকা সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আসলে সেদিন রাস্তায় ফাদার যেসব কথাগুলো বলছিল সেরকম ধরনের কথা এই টিভি স্ক্রিনে থাকা লোকটাও বলছে। এই লোকটা একটা সংগঠনের কথা বলছে, যে সংগঠনটা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে চায়, আর তার এটা করতে কিছুটা সফল হয়েছে। তাছাড়া ওই লোকটা এমন কথা বলছিল যেগুলো আমাদের সমাজের বিপক্ষে। তাই ওই বৃদ্ধ লোকটা এই সব কিছু সহ্য করতে না পেরে টিভির চ্যানেল পরিবর্তন করে দেয়। রেডি ফাইবার এই সব কিছু দেখছিল এবং গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করছিল। পরের দিন সকালবেলা রেডি ফাইবার খেয়াল করে তাদের পাশে যে চার্চ রয়েছে, গিলবার্টস নামে ওই লোকটা সেখানে বারবার যাওয়া আসা করছে। কেমন যেন তাকে নিয়ে রেডি ফাইবারের একটু সন্দেহ হয়। তাই সে লুকিয়ে লুকিয়ে গিলবার্টসের পিছু পিছু চার্চে যায়। সেখানে গিয়ে রেডি ফাইবার দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু আসবাবপত্র দেখতে পায়। এরপর সে সামনের দেয়ালে তাকালে সেখানে দেখতে পায় দেয়ালের গায়ে বড় বড় করে লেখা আছে, দে লিভ উই স্লিপ। রেডি ফাইবার ভালো করে খেয়াল করে দেখে ওই লেখাগুলোর মধ্যে কিছু ইলেকট্রিক তার চলে গেছে। রেডি ফাইবার তখন ভেতরে উকি দিয়ে দেখতে পায় যে লোকটা টিভির মধ্যে এসে কথা বলেছিল সে লোকটা এখানে রয়েছে। আর ওখানে এই চার্চের কমিটির কিছু লোক মিলে একটা দল গঠন করছে। আসলে ওরা ওই এলিয়েনদের থেকে সাধারণ মানুষদেরকে সতর্ক করার জন্য এই কাজগুলো করছিল। এই মুভিতে এলিয়েন কারা তা একটু পরে জানতে পারবেন। এই দলটা চাচ্ছিল মানুষের অন্তর্চক্ষু খুলে দিতে, যাতে তারা এলিয়েনদের গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করে নিতে পারে। এই বিষয়টা নিয়ে রেডি ফাইবার আর বেশি দূর যেতে পারে না, কারণ সে চার্চের একজন ফাদারের কাছে ধরা পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডি ফাইবার বুঝতে পারে এই ফাদার চোখে দেখতে পায় না। তাই সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ফাদার বুঝতে পেরে রেডি ফাইবারকে বলে, খুব শীঘ্রই তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে। এদিকে ওই চার্চ কমিটির লোকদের ওপর কিছু লোক হেলিকপ্টার দিয়ে নজর রাখছিল, আর এই চার্চ কমিটির লোকেরা চশমা পরে তাদেরকে দেখছিল। এদিকে রেডি ফাইবার সেই চার্চ থেকে পালিয়ে এসে একটি দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখছিল। তখন সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে। সে রেডি ফাইবারকে বলে, তুমি চার্চের উপর নজর রাখছো কেন? রেডি ফাইবার তখন ফ্র্যাঙ্ককে সব কথা খুলে বলে। ফ্র্যাঙ্ক সব কথা শুনে বলে, এইসব বিষয় নিয়ে আমাদের নাক গলানো উচিত হবে না।
রেডি ফাইবার তার দূরবীন দিয়ে দেখতে পায় রাতের বেলাও ওই হেলিকপ্টার চার্চের উপর নজর রাখছে। এটা দেখে তার কেমন যেন সন্দেহ হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর সেই চার্চ কমিটির লোকদের মারধর করতে শুরু করে। শুধু এতটুকুতেই তারা শান্ত থাকে না, তারা সেই পুরো কলোনিকে ভেঙে দিতে শুরু করে। রেডি ফাইবার এখানকার অবস্থায় বেগতিক দেখে পালাতে থাকে। শুধু সে একা নয়, তার সঙ্গে আরও কিছু লোকজন পালিয়ে তার একটা ঘরে আশ্রয় নেয়। কিন্তু রেডি ফাইবার এখনও বুঝতে পারছিল না পুলিশগুলো এই লোকগুলোর উপর হামলা করলো কেন, এদের দোষটাই বাকি। তার এই প্রশ্নের উত্তর খুঁজতে সে আবারও চার্চে ফিরে যায়, কিন্তু এবার গিয়ে সে খেয়াল করে দেয়ালের সেই লেখাটা আর নেই। সেটা হয়তো এলিয়েনের লোকজন মুছে দিয়েছে। রেডি ফাইবার আগেরবার যখন এই চার্চে এসেছিল তখন সে একটা দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানে ছোট্ট একটা দরজা দেখতে পেয়েছিল, কিন্তু সে তাড়াহুড়া করে বের হয়ে যাওয়ায় ওই দরজার ভিতরে ঢুকতে পারেনি। তাই সে এবার সে দরজার ভিতরে ঢুকে ছোট্ট একটা রুম দেখতে পায়, আর সেখান থেকে সে একটা ছোট বক্স খুঁজে পায়। বাইরে এখনো পর্যন্ত পুলিশ টহল দিচ্ছে, তাই সে আর দেরি না করে সে বক্সটা লুকিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার সে লুকিয়ে একটা জায়গায় এসে বক্সটা খুলে যেটা দেখতে পায় সেটা দেখে সে হতাশ হয়ে পড়ে, কারণ এই বক্সের মধ্যে শুধুমাত্র কতগুলো কালো চশমা ছাড়া আর কিছুই ছিল না। সে রেগে ওই বক্সটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। বক্সটা ডাস্টবিনের মধ্যে ফেলার সময় তার ভেতর থেকে একটা চশমা বাইরে পড়ে যায়। রেডি ফাইবার কি যেন ভেবে সেই চশমাটা না ফেলে নিজের সঙ্গে নিয়ে নেয়। ওখান থেকে বের হয়ে সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে চশমাটা চোখে দেয়, কিন্তু চশমাটা চোখে দিতেই তার সঙ্গে অবাক করা কাণ্ড ঘটতে থাকে। সে দেখতে পায় রাস্তার পাশে যতগুলো সাইনবোর্ড ছিল তার মধ্যে ওবে অথবা ম্যারি অ্যান্ড রিপ্রোডিউস এই ধরনের লেখা ভেসে উঠছে। এটা দেখে সে তার চোখ থেকে চশমাটা খুলে ফেলে, কিন্তু চোখ থেকে চশমাটা সরালে সে এই ধরনের লেখা আর দেখতে পায় না। সব কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু চোখে আবার চশমাটা পড়লে এই লেখাগুলো সে আবারও দেখতে পায়। বড় বড় কোম্পানিগুলো যে তার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সিক্রেট লুকিয়ে রাখে সেটা এই চশমা পরার ফলে বের হয়ে আসে। আমাদের মস্তিষ্কে গোপন সংকেত পাঠানোর জন্য যারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে এই চশমা পড়লে সেগুলো দেখা যায়। এরপর রেডি ফাইবার যেটা দেখে সেটা দেখার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। সেই চশমা যেহেতু তার চোখে পড়া ছিল তাই সেই চশমা পরা অবস্থায় সামনের লোকটার দিকে তাকালে লোকটাকে সে বিভৎস অবস্থায় দেখে। এটা দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত তার চোখ থেকে চশমা খুলে ফেলে। তখন সে লোকটাকে স্বাভাবিক অবস্থা দেখতে পায়। আসলে লোকটা ছিল এলিয়েনদের লোক, সে শয়তানের হয়ে কাজ করত। যারা এলিয়েনদের হয়ে কাজ করে তাদের এই চশমা এভাবে প্রকাশ করে দেয়। রেডি ফাইবার খেয়াল করে সব মানুষের চেহারা এরকম দেখাচ্ছে না, কিছু কিছু মানুষের চেহারাগুলো এই চশমা পরার পরে এরকম দেখা যাচ্ছে। এরপর সে কৌতূহলী হয়ে চশমাটা পরে সামনে থাকা একজন লোকজনের হাতে টাকার দিকে তাকিয়ে দেখতে পায়। সেই টাকার জায়গায় কিছু কাগজে লেখা আছে দিস ইজ ইয়োর গড। এরপর রেডি ফাইবার একটি শপিং মলের মধ্যে এসে সেখানে বড় বড় লোকদের চশমার মাধ্যমে সেই বিভৎস অবস্থা দেখতে পায়। এরপর সে ওই শপিং মলের একটা টিভির দিকে খেয়াল করে যেখানে একজন লোক বক্তব্য দিচ্ছিল। বক্তব্য দিতে দিতে সে বলে, আমরা আমাদের লিডারকে বিশ্বাস করি, আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী। রেডি ফাইবার তখন খেয়াল করে এই লোকটার মুখও বিভৎস হয়ে গেছে, আর এটা দেখে সে বুঝতে পারে এই লোকটাও এলিয়েনদের লোক। এরপর রেডি ফাইবার একজন বিভৎস হয়ে যাওয়া মহিলার চেহারা নিয়ে ঠাট্টা করতে থাকে। তখন মহিলাটা বুঝতে পারে এই রেডি ফাইবার সত্য দেখতে পায়, তাই সে তার হাতে থাকা একটি ব্রেসলেট দিয়ে আশেপাশে থাকা সকল এলিয়েনদের সতর্ক করে দেয়। আসলে এই ব্রেসলেট সব এলিয়েনদের হাতে ছিল, আর এটা দিয়ে তারা সব এলিয়েনদের কাছে সংবাদ পাঠাতে পারত। এরপর রেডি ফাইবারকে ধরার জন্য সেখানে পুলিশ চলে আসে। তাদের মধ্যে এখানে খুব মারামারি হয়। রেডি ফাইবার তখন খেয়াল করে এই পুলিশের চেহারাও বিভৎস দেখাচ্ছে, কারণ এই পুলিশরা এলিয়েনদের গোলামি করছে। এরপর সে বুঝতে পারে এদের হাত থেকে বাঁচতে হলে এদেরকে শেষ করে দিতে হবে, তাই সে ফাইট করে তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাদেরকে সেখানেই শেষ করে দেয়। এরপর রেডি ফাইবার সে বন্দুকটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে অন্য এলিয়েনদেরকে হত্যা করার জন্য, কেননা এই এলিয়েনরা মানুষের জীবন নিয়ে নিজেদের জীবন সাজায়। রেডি ফাইবার সেখান থেকে বাইরে আসলে একটা আজব জিনিস খেয়াল করে যেটা তাকে অনুসরণ করছিল, আর এটা ছিল একটা ড্রোন। রেডি ফাইবার তখন তার বন্দুক নিয়ে ড্রোনটাকে গুলি করে উড়িয়ে দেয়, আর সেখান থেকে সে আবারও সে ডাস্টবিনের কাছে চলে আসে যেখানে সে চশমাগুলো ফেলে দিয়েছিল। এরপর সে বাইরে বের হয়ে আসলে ফ্র্যাঙ্ককে দেখতে পায়, আর তাকে দেখেই রেডি ফাইবার নিশ্চিত হওয়ার জন্য সে চশমাটা নিজের চোখে পরে নেয়। আর যখন সে বুঝতে পারে ফ্র্যাঙ্ক সত্যি একজন সাধারণ মানুষ, তখন সে ফ্র্যাঙ্ককে ওই চশমা পরতে বলে যাতে সে ওই এলিয়েনদের সম্পর্কে জানতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক ছিল একরোখা জেদি টাইপের, তাই সে কিছুতেই ওই চশমাটা পরতে চাচ্ছিল না। আসলে ফ্র্যাঙ্ক জানতে পেরেছিল রেডি ফাইবার শহরের মধ্যে পুলিশের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাই সে রেডি ফাইবার থেকে দূরে থাকতে চাচ্ছিল। কিন্তু রেডি ফাইবারও তার পিছু ছাড়ছিল না, তাই তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। রেডি ফাইবারকে মারতে মারতে সেখানে অজ্ঞান করে ফেলে, তারপরও সে চশমাটা পরে না। এরপর রেডি ফাইবার জ্ঞান ফিরলে সে এক পর্যায়ে জোর করে ফ্র্যাঙ্ককে এই চশমাটা পরিয়ে দেয়। রেডি ফাইবার আসলে ফ্র্যাঙ্ককে দেখাতে চাচ্ছিল পৃথিবীতে কি চলছে। ফ্র্যাঙ্ক যখন সেটা বুঝতে পারে তখন সে তার বন্ধুর সঙ্গে একমত হয়। সে বুঝতে পারে এই পৃথিবীতে আসলে সবাই ভালো মানুষ। তো যাই হোক, পুলিশ যেহেতু তাদের কলোনিটা ভেঙে দিয়েছিল তাই সে একটা হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর সেখানে তারা দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তারা ওই চার্চের কমিটির সঙ্গে যুক্ত হবে আর তাদের সঙ্গে মিলে এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করবে।
এরপর তারা দুই বন্ধু মিলে সেই চার্চ কমিটির সঙ্গে যোগ দেওয়ার জন্য গেলে সেখানে তাদের আরেক বন্ধু গিলবার্টসের সঙ্গে দেখা হয়। আর তারা এখানে সিদ্ধান্ত নেয় তারা 3 বন্ধু মিলে এলিয়েনদের ধ্বংস করবে। আর এখানে গিয়ে তারা জানতে পারে কোনো একটা টাওয়ারে তারা একটা নেটওয়ার্কিং চালিয়ে রেখেছে, যার কারণে তাদের আসল চেহারাটা জনসম্মুখে আসছে না। আর যদি তারা এই টাওয়ারটা ধ্বংস করতে পারে তাহলে তাদের সবার আসল রূপ মানুষের সামনে চলে আসবে। এই কথা শুনে রেডি ফাইবার আর ফ্র্যাঙ্ক দুই বন্ধু মিলিয়ে বেরিয়ে পড়ে সেই টাওয়ারটা ধ্বংস করার জন্য। কিন্তু এখানে ঘটে আরেক ঘটনা। সেই চার্চ কমিটির একজন মেয়ে সদস্য ফ্র্যাঙ্ককে দেখতে পেয়ে সেখানেই মেরে ফেলে। এরপর সে রেডি ফাইবারকেও মারতে আসে, কিন্তু রেডি ফাইবার কৌশলে তাকে মারতে আসে সেই মেয়েটাকে মেরে ফেলে। অবশেষে সে এই টাওয়ারটা ধ্বংস করতে সক্ষম হয়। আর এই টাওয়ারটা ভাঙার সঙ্গে সঙ্গেই সব এলিয়েনদের চেহারা সাধারণ মানুষের সামনে উন্মোচন হয়ে যায়। আর এলিয়েনদের এই আসল বিভৎস চেহারা সাধারণ মানুষজন দেখতে পায়। আর এটা জানতে পেরে এলিয়েনরা রেডি ফাইবারকে মেরে ফেলে। কিন্তু রেডি ফাইবার মরার আগে সেই গুপ্ত সংগঠনের লোকদেরকে সাধারণ মানুষের সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছে। আর এরই মাধ্যমে আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এখানে সম্প্রদায় বলতে বোঝানো হয়েছে বর্তমান বিশ্বের সেই সিক্রেট সোসাইটিকে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, রেডি ফাইবার যখন চাকরির জন্য গিয়েছিল তখন কিন্তু তার চাকরিটা হয়নি। বর্তমানেও কিন্তু আমাদের সাথেই এমনটাই হচ্ছে। আমরা নিজেরাও জানি আমরা এই চাকরির জন্য যথেষ্ট কোয়ালিফাই, তারপরে যথেষ্ট পরিমাণ সাপোর্টের অভাবে আমরা চাকরি পাই না। এই মুভিতে আরেকটা জিনিস বেশ পরিষ্কার, ধনীরা দিন দিন ধনী হবে আর গরিবেরা আরও গরিব হবে। আসলে সব কিছু নিয়ন্ত্রণ করে সিক্রেট সোসাইটি। যদি সিক্রেট সোসাইটি সম্পর্কে আপনি আরও জানতে চান তাহলে ইউটিউবে সার্চে দিবেন, অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, 1913 সালে রেডি ফাইবার তার অফিসিয়াল টুইটারে একটা অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে বলে এটা কোনো মুভি না, এটা ছিল একটা ডকুমেন্টারি। আর মুভিটা যখন রিলিজ হয় তখন মুভিটা ভালোভাবে মার্কেট করতে না পারলেও এর বেশ কয়েক বছর পর মুভিটা বেশ সাড়া ফেলে দেয়। আমার আজকের গল্পটা হয়তো একটু এলোমেলো, তো আজ এই পর্যন্তই। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।